গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত। আজ শুনবেন উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। মায়াপুরের স্টুডিওতে প্রতিভা পিকচার্সের ঘরে রথীন্দ্র কুশারি কথা বলছিলেন বালক দাশগুপ্তের সঙ্গে। সন্ধ্যা 6:30 বেজে গেছে। স্টুডিওতে আজকাল সন্ধ্যার পর শুটিং হয় 1 নম্বর ফ্লোরে, কারণ এই ফ্লোরটা গেটের খুব কাছে। লোকজন ভুলেও আলোর বাইরে পা বাড়ায় না। এমনিতে শুটিং কমে গেছে। স্টুডিও কর্তৃপক্ষ খুব চিন্তিত। একে বাংলা ছবির অবস্থা করুন, তাতে এই স্টুডিও যেটুকু ঢিমেতালে চলছিল, পরপর 2টি হত্যাকাণ্ডের ফলে তাও যেন চলছে না। রথীন্দ্র কুশারির মায়াপুরীতে শেয়ার আছে, জেদি ও সাহসী লোক। বালকবাবুকে বলছিলেন, অমিও চলে গেল, খুব হতাশ হয়ে পড়েছিলাম কয়েকটা দিন। পরে দেখলুম আমি যদি পিছিয়ে থাকি মায়াপুরীর নাভিশ্বাস শুরু হবে। কাজে ছবি আমি করব, তবে ওইসব পাতাল টাতাল আর নয়। হাসলেন রথীন্দ্র। বালকবাবু বললেন, বেশ তো, আমার হাতের ছবিটা প্রায় শেষ, আর 2 দিনের টুকিটাকি একটু কাজ আছে, আউটডোরে সেরে নেব। তারপর আমার ব্যাপার জানো তো, 3 মাসে পারলে 4 মাস করি না। হ্যাঁ, তুমি স্পিডি লোক, রথীন্দ্র আড়মোড়া দিয়ে বললেন। গল্প তুমিই দেখে নাও, কাস্টিং টাস্টিং এভরিথিং তোমার। আমাকেও তো জানো, কখনো ইন্টারফেয়ার করি না। তাছাড়া ডিস্ট্রিবিউটার আমার বাধা, রিলিজে দেরি হবে না, খুব ভালো চেইন আছে রিলিজের। ক্যান্টিন বয় সুরেশ এসে বলল, বাবুর ফোন। রথীন্দ্র বললেন, কোন বাবুর? সুরেশ দুজনের দিকে তাকিয়ে বলল, বাচ্চুবাবুকে, তার। মারবো এক থাপ্পড়, বলে হাত তুলে হাসতে হাসতে রথীন্দ্র উঠলেন। বসো শাটুল, আসছি। রথীন্দ্র গেলে একা নিঝুম পরিবেশে অস্বস্তি লাগছিল বালকবাবুর। বাইরে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালেন, সিগারেট ধরালেন, বাগানের দিকে ভয়ে ভয়ে তাকালেন। এখন হঠাৎ লোডশেডিং হলে বিপদ। মায়াপুরে এখন মৃত্যুপুরী হয়ে গেছে। রথীন্দ্র তাড়াতাড়ি এসে গেলেন। সীমন্ত কর্নেল সাহেবকে নিয়ে আসছে, থাকতে বলল। কর্নেল সাহেব, সে আবার কে? রথীন্দ্র একটু হাসলেন। তুমি চেনো না ওকে? ভেরি ইন্টারেস্টিং ম্যান। আসুন না, দেখবে। এসো ভেতরে গিয়ে বসি। আমরা ছাড়া তো দেখছি আজ ধুনি জ্বালানোর একটা লোকও নেই মায়াপুরীতে। বালকবাবু বললেন, লোডশেডিং হলে মুশকিল। আমার ভাই আজকাল কি হয়েছে, মানে অমিয় বা উজ্জ্বলদার মৃত্যুর পরে অতটা হয়নি। অমর্ত্যদার মৃত্যুর পরে কেমন একটা যেন আনক্যানি ফিলিং হচ্ছে খালি। খেলার ক্লাবের কথা ভাবলেই কেমন যেন লাগছে। স্টুডিওতেও এসেও তাই। ভেতরে গিয়ে টেবিলে মোম বের করে রেখে রথীন্দ্র বললেন, দেখো ভাই শাটুল, আমার কথাবার্তায় স্ট্রেট কাট। পাপ করলে তার ফল ভুগতে হবে, এ হলো আসল কথা। অমিয়কে আমি লাইক করতাম ওর গুণের জন্য, কিন্তু তুমি যেমন জানো আমিও তেমনি জানি অমিয় কি ছিল। আর উজ্জ্বলের কথা তো বলতে নেই। তুমি অমর্ত্যর কথা বলছো, জানো না অমর্ত্য কি মাল ছিল? শাটুল, তুমি যদি কারো সর্বনাশ না করে থাকো, তোমার সর্বনাশ কেউ করবে না। মানুষ মানুষকে কি এমনি এমনি খুন করে রে ভাই? ঘা খেয়ে খেয়ে ঘা খেয়ে খেয়ে যখন আর সহ্য করতে পারে না, তখন ওই যা। তুমি মায়েরই বড্ড ইয়ে। লোডশেডিং লোডশেডিং করে তাকে ডেকে এনে তবে ছাড়লে। বালকবাবু নার্ভাস ভঙ্গিতে শুকনো হাসি ঝুলিয়ে রেখেছিলেন। অন্ধকারে আসতে বললেন, মোম জ্বালো। রথীন্দ্র মোম জেলে হাসলেন। কেটে পড়তুম এবার, কিন্তু সীমন্তটা জট পাকিয়ে দিল। এসো। মুখে যতই বলি, আমারও একা থাকার সাহস নেই মাইরি। সুরেশ টর্চ জেলে 2টো চা দিয়ে গেল। রথীন্দ্র বলে এসেছিলেন আরেক দফা চায়ের কথা। একটু পরে বাইরে সীমন্তের সাড়া পাওয়া গেল। বাচ্চুদা। রথীন্দ্র সাড়া দিলেন, চলে আয়। আলো দেখাতে হবে নাকি?
না, টর্চ আছে। কর্নেল বারান্দায়। সীমন্ত উঁকি মেরে বলল, ওরে বাস, বালকদা যে। রথীন্দ্র বললেন, কর্নেল, ভেতরে আসুন। কর্নেল খোলা বারান্দার রেলিংয়ে ঝুঁকে নিচের আটতলাটা দেখার চেষ্টা করছিলেন টর্চের আলো ফেলে। উনি আসছেন না দেখে রথীন্দ্র বেরিয়ে গেলেন। অবাক হয়ে বললেন, কি দেখছেন? কর্নেল বললেন, আমার সঙ্গে একটু আসুন, নিচে গিয়ে বলছি, শুধু আপনি একা। রথীন্দ্রের মুখে বিস্ময়। দরজায় উঁকি মেরে বললেন, শাটুল, সীমন্ত, তোমরা গল্প করো, আমি আসছি। নিচে গিয়ে কর্নেল বললেন, ইলেকট্রিশিয়ান বনবিহারী দাসকে আপনি নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, সে তো কন্ট্রাক্টর সরলবাবুর লোক। কেন বলুন তো? সীমন্তর কাছে শুনলুম বনবিহারী এই নিচে তলার একটা ঘুপটি ঘরে থাকেন। হ্যাঁ, থাকতে দেখেছি, কিন্তু কি? প্লিজ আগে ওর ঘর কোনটা বলুন। রথীন্দ্র পা বাড়িয়ে বললেন, নিচের ঘরগুলো স্টুডিওর গোডাউন। ওই শেষ দিকের একটা ঘর খালি পড়েছিল। গত মাসে সরলবাবু রিকোয়েস্ট করলো, ঘরটা যদি ওর একজন ইলেকট্রিশিয়ানকে দেই, ভাড়ার অসুবিধা হবে না। বেচারা থাকে সেই দমদম না কোথায়, কাজের অসুবিধা হয়। যাই হোক, সরলবাবুর অনুরোধে ব্যবস্থা করে দিয়েছি। এই যে এই ঘরটা, তালা বন্ধ দেখছি। রথীন্দ্র ঘুরে দাঁড়ালেন। নেই, কোথাও গেছে টেছে, এসে যাবে ক্ষণ। খুব দরকার নাকি? কর্নেল বললেন, তালাটা ভাঙা দরকার, ভেতরটা দেখতে চাই। রথীন্দ্র আরও চমকে গেলেন। কাজটা বেআইনি হবে না? না, পুলিশেরই এতক্ষণে এ ঘরে ঢোকা উচিত ছিল, ওরা গুরুত্ব দিচ্ছে না। বলে কর্নেল তালায় হ্যাচকা টান দিলেন। উপরে এলো মোর্চে ধরা কড়া দুটো। দরজা খুলে ঢুকে টর্চের আলোয় ভেতরটা দেখতে থাকলেন। রথীন্দ্র হতবাক হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে। সাথে সাথে মেঝেয় একটা মাদুরশুদ্ধ বিছানা গোটানো, একটা জলের কুঁজো এবং কাচের গ্লাস। নোংরা পলেস্তারা খসা দেয়ালে একটা মা কালীর ক্যালেন্ডার টাঙানো। জালনাহীন বদ্ধ ঘর, ভ্যাপসা গন্ধ। এই ঘরে হতভাগিনী অপালা ওরফে চন্দ্রার বাবা এসে আশ্রয় নিয়েছিল। অমিয় বক্সার উজ্জ্বল কুমারকে নরকে ঢোকানোর জন্যই সে তাদের কর্মস্থানে ঢুকে ওত পেতেছিল। তার পক্ষে এটাই ছিল উপযুক্ত বদ্ধভূমি। স্টুডিও এলাকার বাগান, পুকুর, জঙ্গল তার মতো হত্যাকারীর পক্ষে, যার কিনা হাতুড়ি ছাড়া অন্য অস্ত্রে হাত খোলে না, অত্যন্ত নিরাপদ ক্ষেত্র। বিছানাটা টেনে বিছিয়ে দিলেন কর্নেল। একটা জীর্ণ তোষকের উপর সস্তা ছিটের চাদর, নোংরা বালিশ। কোনো রকমে নিছক বেঁচে থাকার জন্য যেটুকু চাই, তার বেশি কিছু ঘরে নেই। বালিশটা পরীক্ষা করছিলেন কর্নেল। খোলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো ছেঁড়া মলাটের এক্সাইজ বুক। খুলে অবাক হলেন। অপটু হস্তাক্ষরে ইংরেজি বাক্য, বাংলা বাক্য, বানান সংশোধন করা হয়েছে লাল কালিতে। তলায় লেখা, মিস অপালা গুপ্ত, কুমারী অপালা গুপ্ত। ইংরেজি ও বাংলায়। ক্লাস 3, স্কুলের নাম লেখা অংশটা ছেঁড়া। একটা পাতা উল্টে দেখলেন লেখা আছে, কোশ্চেন 1, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ মিস্টার শিবশঙ্কর গুপ্ত। কোশ্চেন 2, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? মাই মাদার্স নেম ইজ মিসেস মৃদুলা রানী গুপ্ত। দ্রুত পাতা উল্টালেন। রথীন্দ্র এসে উঁকি মেরে দেখছেন। তার দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এ পাতায় লেখা আছে, আমি বড় হইয়া দেশের সেবা করিব, গরিবদের উপকার করিব, রুগ্ন লোকের প্রতি যত্ন লইব, আমি একজন আদর্শ নারী হইব। শ্রুতলিখন লিখেছে অপালা, ভুল বানান শুদ্ধ করা হয়েছে। তার বাবাই করেছেন, কারণ পাশে গুড লিখে SG ইনিশিয়াল করা আছে। পরের পাতায়, আমার বাবা খুব ভালো, আমার মা খুব ভালো, বাবা আমাকে ভালোবাসে, বাবা আমাকে বকে, মা বকে না। পাশে বাবার মন্তব্য, দুষ্ট মেয়ে,
আমি বকি বুঝি? কর্নেল, রথীন্দ্র ডাকলেন। কর্নেল খাতা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে ধরা গলায় বললেন, হ্যাঁ চলুন। বাইরে গিয়ে রুমাল বের করে চোখ মুছলেন অন্ধকারে। একটা শান্ত সুন্দর সংসার, আশা আকাঙ্ক্ষা, স্বাদ স্বপ্নে গড়া জীবনের ছন্দ কেমন করে আস্তে আস্তে তাল কেটে মুখ থুবড়ে পড়ে গেছে। কে এর জন্য দায়ী? মৃদুলা? বলা কঠিন। কিন্তু যদি মৃদুলার উচ্চাকাঙ্ক্ষা, অভিনেত্রী হবার স্বাদ এই ভাঙনের কারণ হয়, সে নিজে তার প্রায়শ্চিত্ত করে গেছে আত্মঘাতিনী হয়ে। আর উজ্জ্বল কুমার, তিনি যে মৃদুলাকে প্ররোচনা দিয়ে বাইরে এনে ভোগ করতে চেয়েছিলেন, তার প্রমাণ তার একটা লুকিয়ে রাখা ছবিতে স্পষ্ট। আর অমিয় বক্সী, অত গুণী প্রতিভাশালী মানুষ, তিনিও কামার্ত পশুর মতো কন্যাতুল্য কিশোরী অপালাকে নিষ্কৃতি দেননি। ভাবতেও গা ঘিন ঘিন করে। এর চেয়ে পাপ আর কিসে? পলাতকা অপালা যখন চন্দ্রা নাম নিয়ে ব্রথেলে আশ্রয় নিয়েছিল, তখনও কত পশু তাকে ছিঁড়ে খেয়ে গেছে। ওই অমর্ত্য রায় তার ভালো হবার সুযোগটুকু নষ্ট করে দিয়েছিলেন স্বপনের কাছ থেকে প্ররোচনায় তাকে ছিনিয়ে নিয়ে। স্বপনকে ভুল বুঝেছেন শিবশঙ্কর। স্বপনের চেষ্টাকে তিনি উপলব্ধি করতে পারেননি। স্বপনের মধ্যে উদ্ধার করার একটা আকুতি আছে। রাখির প্রতি তার আচরণ, নন্দিতা নামে আরও একটি মেয়েকে তার উদ্ধারের ব্যর্থ চেষ্টা, এসবই তার প্রমাণ। রথীন্দ্র আবার ডাকলেন, কর্নেল। কর্নেল তার কাঁধে হাত রেখে আসতে বললেন, বলবো বলবো বাচ্চুবাবু, সব কথা বলবো। আমাকে প্লিজ জাস্ট একটু সময় দিন। ওহ, কি ট্র্যাজিক, কি মর্মান্তিক এই রহস্যময় কেসের পরিণতি। কেন যে আমার এখনো শিক্ষা হলো না, আবার জড়াতে গেলুম নিজেকে। ওকে ডার্লিং, নাও আই এম অল রাইট। কর্নেল জোরে নিঃশ্বাস ফেললেন। স্টুডিও বিল্ডিংয়ের দিকটা ঘন অন্ধকারে ঢাকা। অন্ধকার বাগান, পুকুর, পার্ক, জঙ্গল জুড়ে। পুকুরের পূর্ব পাড়ে ঘন ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলেন ইলেকট্রিশিয়ান শিবশঙ্কর গুপ্ত। দক্ষিণে বাঁধানো ঘাট আছে, কত ছবির শুটিং হয় সেখানে। এখন নিঝুম অন্ধকারে ঢাকা। সনসন করে বাতাস বইছে গ্রীষ্মের রাতে। ঘাটের মাথায় গিয়ে বসলেন। পুকুরের জলে শাপলার পাতা কাঁপছে। নক্ষত্রের প্রতিবিম্ব ঝিকঝিক করছে জলের ভাঁজে। ভেঙে যাচ্ছে, নিভছে, ভেসে উঠছে। শিবশঙ্করের বুকের ভেতর থেকে কি একটা ঠেলে উঠছে বারবার। আস্তে নাক ঝেড়ে ময়লামাখা শার্টের হাতায় নাক ঘষলেন। তাকিয়ে রইলেন নক্ষত্র ভরা জলের দিকে। অপালার কচি মুখটা ভেসে উঠছে কেন যে এখন? শিবশঙ্কর দুঃখিত দৃষ্টিতে দেখতে দেখতে মনে মনে বললেন, মা অপু, তোর আত্মার শান্তি হবে বলে, আর কিছুর জন্য না। তুই শান্তি পাবি বলে যত কিছু। আমার আর কি, বুড়ো হয়ে গেছি। শরীরটা কোনো রকমে টিকিয়ে রেখেছিলাম শুধু তোর ফ্যাকাশে রোগা মুখখানার দিকে তাকিয়ে। নলে কবে তোর মায়ের মতো। তোর মায়েরও দোষ নেই রে। চিরকাল বোকা নির্বোধ মেয়ে ছিলে, যে যা বলে বিশ্বাস করে, সামনে পেছনে ঠাউর করে না। বোকা বলেই না বজ্জাত উজ্জ্বলের পাল্লায় পড়ে সে আমার কাছ থেকে ছিটকে বেরিয়ে গেল। ডিভোর্স পর্যন্ত করে বসল। কি না, আমি অত্যাচার করে ওর ওপর। তখন উজ্জ্বল নাম করা হিরো, তার কথায় মিথ্যা সাক্ষী দিল শোরের বাচ্চা অমিয় বক্সী। উজ্জ্বল তো দেবে সাক্ষী। ডিভোর্স হয়ে গেল, ধন্য বিচার। তারপর কি হলো তুই তো দেখেছিস মা। তখন তুই 11 বছরের মেয়ে। দেখলি তো তোর মা কি বিপদে পড়ে গেল। উজ্জ্বলের ধাপ্পা কি বুঝতে পারলো? সিনেমায় কে অমন বোকা মেয়েকে চান্স দেবে? দিলেই বা কি হবে? আমি তো জানি ওর অ্যাক্টিংয়ের দৌড়। অমিয়র কাঁধে চাপা ছাড়া আর উপায় ছিল না, বুঝলি তো? অমিয়র নাম শুনলে তোর ঘেন্না হয় আমি জানি। থাক, বলবো না।
অমিয় নরক দেখতে চাইছিল, দেখিয়ে দিয়েছি। উজ্জ্বলকেও নরকে পাঠিয়ে দিয়েছি। তুই শান্ত হ মা। অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, কষ্টের আগুনে দগ্ধে মরেছিস। বাঁচতে চেয়ে অমিয়র কাছ থেকে পালিয়েছিলি, কিন্তু এ পৃথিবী যে তোর মতো অসহায় মেয়ের প্রতি নিষ্ঠুর। চারিদিকে রাক্ষস পিলপিল করে বেড়াচ্ছে, তারা তোকে বাঁচতে দিল না, তোকে তারা ছিঁড়ে খেতে লাগলো। উজ্জ্বলের জায়গায় এসে দাঁড়ালো তার হারামজাদা ছেলে স্বপনটা, আর ওই অমর্ত্য নামে এক কুকুর, তাকেও নরকে পাঠিয়ে দিয়েছি। বাকি রইল স্বপন ছোকরা, তাকেও নরকে পাঠিয়ে দিচ্ছিলুম, বেকায়দায় পড়ে পারা গেল না। আর তুই একটা দিন অপেক্ষা কর মা অপালা, তোর কোনো দোষ নেই, তোর মায়েরও কোনো দোষ নেই। পৃথিবীটাই যে পাপে ভরে গেছে, তুই কি করবি? তোর মাই বা কি করবে? ফোঁসফোঁস করে নাক ঝেড়ে শার্টের হাতায় নাক ঘষলেন আবার। বুকের ভেতরে সেই জিনিসটা ঠেলে আসলো। ঢোক গেলে তাকালেন জলে প্রতিবিম্বিত নক্ষত্রকণায় ফুটে ওঠা কচি নিষ্পাপ মুখখানির দিকে। চোখ জলে ভরে গেল, গাল বেয়ে শব্দহীন কান্নার স্রোত গড়িয়ে যেতে থাকল। মা, তোর জন্য রোজ এক বোতল রক্ত নিয়ে রোজিদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থেকেছি। আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। আমি তোকে বাঁচিয়ে রাখতে পারতুম রক্ত দিয়ে। যা রোজগার করেছি সব খরচ করতুম তোর জন্য, তোর চিকিৎসা করতুম ভালো ডাক্তারের কাছে। তোকে ওই রাক্ষসের পুরী থেকে উদ্ধার করতে পারলুম না। ভাবিস না আমি কাউকে ছাড়ব না। স্বপন, তারপর রোজি হারামজাদি, তারপর ওদের বাড়ি সেই সাহেবটা, তারপর এর বেশি আর পারবো না। তুই শান্ত হ মা, তুই আমার কত আদরের মেয়ে। তোর কচি মুখের সেই গন্ধটা এখনো ভুলিনি, এখনো পাচ্ছি। ছোটবেলার মতো আরেকটা হামি দে তো মা। ডুকরে কেঁদে উঠেই সংযত হলেন শিবশঙ্কর। চারদিকে তাকালেন, অন্ধকারে গাছপালার শব্দ হচ্ছে। কাঁধের ব্যাগে হাত ভরে হাতুড়ির বাটটা শক্ত করে চেপে ধরলেন, তারপর উঠে দাঁড়ালেন। ব্যাগে টর্চ আছে, কিন্তু এই এক মাসে মায়াপুরী স্টুডিওর প্রতিটি ইঞ্চি চেনা হয়ে গেছে। অন্ধকারে নির্ভুল পা ফেলে হাঁটতে অসুবিধে হয় না। রাতে আজকাল স্টুডিওতে শুটিং কেউ করতে চায় না, নিঝুম হয়ে থাকে পরিবেশ। আতঙ্কে কেউ সন্ধ্যার পর ফ্লোর এলাকা ছেড়ে বাইরে পা বাড়ায় না। শিবশঙ্কর সাবধানে হেঁটে লম্বা বাড়িটার শেষ প্রান্তে নিচু তলায় তার ঘরের সামনে পৌঁছলেন। দরজার সামনে এসে তালা খুলতে গিয়ে সতর্কভাবে টর্চ জ্বাললেন। এখন তার মেদিনীপুরে গ্রামে থাকার কথা। রাতটা কাটিয়ে ভোরে বেরিয়ে পড়বেন চুপি চুপি পূব দিকের পাঁচিল ডিঙিয়ে, অবস্থা বুঝে আত্মপ্রকাশ করবেন। কিন্তু দরজা হাট করে খোলা, তালাটা কড়া শুদ্ধ উপড়ানো, ভেতরে বিছানাটা উল্টানো। সঙ্গে সঙ্গে টর্চ নিভিয়ে দিলেন। তাহলে কি পুলিশ সব টের পেয়ে গেছে? কিভাবে টের পেল? এ তো অসম্ভব ব্যাপার। এদিক ওদিক দরজার বাইরে তাকিয়ে দেখে ঘরে ঢুকে বালিশের ভেতর খাতাটা খুঁজলেন। নেই। সারা শরীর হিম হয়ে গেল সঙ্গে সঙ্গে, মাথা ঘুরতে লাগলো। আর থাকলেন না ভেতরে, বেরিয়ে এলেন। মাথা টলমল করছে, নক্ষত্রের আকাশেও যেন বড় হাওয়া দিচ্ছে আজ রাতে, দুলছে, কাঁপছে। আবার ব্যাগে হাত ভরে হাতুড়ির বাঁটটা শক্ত করে ধরলেন, সাহস পাওয়ার জন্য। এই জিনিসটাই তার চরম অবলম্বন। এ দিয়ে নারকীদের শাস্তি দিয়েছেন। এটা তার কাছে শক্তিমান ন্যায়দণ্ড। এটা যতক্ষণ কাছে আছে ততক্ষণ তার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছেন। ঈশ্বর, তুমিই জানো আমি কোনো অন্যায় করছি না। পূবের পাঁচিলের দিকে হাঁটতে থাকলেন হতচকিত শিবশঙ্কর গুপ্ত। কর্নেল তখন লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে ডিসি ডিডি অরিজিৎ লাহিড়ির ঘরে দরজায় পৌঁছেছেন।
সীমন্তকে বেশি রাত হতে পারে বলে নিচের রাস্তায় ছেড়ে দিয়েছেন। সোজা ঘরে ঢুকতেই অরিজিৎ লাফিয়ে উঠলেন। কি সর্বনাশ! কর্নেল হাসলেন। হ্যাঁ, সর্বনাশী বটে, বলে বসলেন। অরিজিৎ ঘণ্টা বাজিয়ে কফির হুকুম দিলেন। তারপর জিজ্ঞাসু ভঙ্গিতে তাকালেন কর্নেলের দিকে। কর্নেল একটু হেসেছেন, কিন্তু চেষ্টাকৃত হাসি। মুখে গাম্ভীর্য থমথম করছে। কিছু বলছেন না দেখে অরিজিৎ বললেন, সরলবাবুকে ডেকে এনে একটা স্টেটমেন্ট নিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। সরলবাবুর বক্তব্য হলো, তার একজন ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন ক্যারি পিগট নামে, অ্যাংলো ইন্ডিয়ান, থাকতেন ফ্রি স্কুল স্ট্রিটে। ও মাসে ক্যারি বনবিহারী দাসকে তার কাছে সুপারিশ করেন, কারণ ক্যারি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। সরলবাবু সরল বিশ্বাসে বনবিহারীকে চাকরি দেন। তারপর তার কাজের পরিচয় পেয়ে খুশি হন। খুব অভিজ্ঞ এবং দক্ষ লোক বনবিহারী। তাকে হাতের কাছে রাখার জন্য মায়াপুরী স্টুডিওতে থাকার ব্যবস্থা করে দেন। বাই দ্য বাই, ক্যারি ছিল রোজি স্মিথের স্বামী। আপনি তার নাম এবং রোজির ঠিকানা নিয়েছিলেন। কর্নেল আসতে বললেন, তত কিছু ভেবে নিইনি। স্টুডিও এবং ইলেকট্রিশিয়ান শব্দ দুটো তখন আমাকে পেয়ে বসেছিল, তাই তোমাকে টুকে দিতে বলেছিলুম। অরিজিৎ উচ্চ হাস্য করে বললেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যাই হোক, আমি কিন্তু এখনো ভেবে পাচ্ছি না বনবিহারীর সঙ্গে ক্যারির কিভাবে পরিচয় হলো। বনবিহারী বাবু প্রায়ই তার মেয়ের জন্য রোজির অর্থাৎ মিসেস মিশেলের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতেন। এভাবেই ক্যারির সঙ্গে আলাপ হয়ে থাকবে। অরিজিৎ ভুরু কুঁচকে তাকালেন, কিন্তু চোখে বিস্ময়। বললেন, মেয়ের জন্য? কে মেয়ে? অপালা ওরফে চন্দ্রা। আচ্ছা, বুঝতে পেরেছি। সবটা এবার পরিষ্কার হয়ে গেছে। বনবিহারী তাহলে মৃদুলার আগের স্বামী, যার ফটো আমরা উদ্ধার করেছি? নিশ্চয়ই আসল নাম নয়? কর্নেল মাথা নাড়লেন। না, শিবশঙ্কর গুপ্ত। অরিজিৎ নোট করতে যাচ্ছিলেন। কর্নেল প্যান্টের পকেট থেকে ভাঁজ করা এক্সারসাইজ খাতাটা বের করে বললেন, এটা একটা ডকুমেন্ট, মূল্যবান সাক্ষ্য। তোমরা মায়াপুরীতে বনবিহারী বাবুর ঘর সার্চ করলে এটা পেয়ে যেতে। অরিজিৎ ভুল স্বীকার করে বললেন, আসলে মেদিনীপুরের রিপোর্টটা পেয়ে তখন আমরা সরলবাবুর দিকে দৃষ্টি দিয়েছিলাম। তারপর দ্রুত পাতা উল্টে কিছুক্ষণ খাতাটা দেখার পর দুঃখিতভাবে মাথা দুলিয়ে বললেন, স্যাড, ভেরি স্যাড, একেবারে ট্র্যাজিক ব্যাপার। তবে শিবশঙ্করবাবুর মোটিভ স্পষ্ট হয়ে গেল। কফি এলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, এবার বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটার জন্য এসেছি বলি। অরিজিৎ জিজ্ঞাসু চোখে তাকালে বললেন, সেটা আমার ফাঁদ সম্পর্কে, যে ফাঁদের কথা তোমাকে বলেছি। তোমরা অবিলম্বে স্বপনের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নাও। অরিজিতের মুখটা গম্ভীর হয়ে গেল। একটু ভেবে নিয়ে বললেন, একটু সময় লাগবে কর্নেল। গভর্নমেন্টের পদ্ধতির কথা আপনি তো জানেন। হ্যাঁ, খুনের চার্জে তাকে আর জড়ানো প্রশ্ন ওঠে না, কিন্তু তার নামে অন্তত গোটা পাঁচেক নানা ধরনের কেস ঝুলছে। হাঙ্গামা, শাসানো, মারধর করা ইত্যাদি অভিযোগ। স্বীকার করছি এগুলো পেটি অফেন্স, তাহলেও আইন ইজ আইন। আপনি নিশ্চয়ই আমাকে বেআইনি কাজ করতে বলবেন না? কর্নেল শক্ত মুখে বললেন, বলবো, কারণ আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আইন। অরিজিৎ অবাক হলেন। ঠিক বুঝতে পারছি না কর্নেল। স্বপন ছিল আসলে একজন প্রতিশ্রুতিবান ফুটবলার। অমর্ত্য তার কেরিয়ার নষ্ট করে দিয়েছিলেন, কিন্তু সে অকপট প্রকৃতির ছেলে, কিছুটা আদর্শবাদী, সাহসী এবং জেদি। প্রতিক্রিয়ার দরুন প্রচণ্ড ক্ষোভে সে হয়তো কিছু মাত্রা ছাড়া কাজ করে বেরিয়েছে, কিন্তু সেগুলো কি? অন্যায়ের প্রতিবাদ। অরিজিৎ, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে ফেঁসে গেছে, তাকে কেসে জড়ানো হয়েছে। আমাদের সমাজটা আজ এমন অবস্থায় পৌঁছেছে যে অন্যায়টা এখন স্বাভাবিক। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে সমর্থন করা দূরে থাক, অন্যায়কারীর পক্ষ নিয়ে আমরা
তাকেই লাঞ্ছিত করি। স্বপন এই মনোবৃত্তির শিকার অরিজিৎ। অরিজিৎ হাসবার চেষ্টা করে বললেন, কেমন করে জানলেন? আপনার তদন্তের সূত্রে বুঝি। ধরো তাই। আমি চাই তাকে তোমরা কালই সরকারিভাবে অব্যাহতি দাও, প্রেস কনফারেন্স ডেকে। বাধা দিয়ে অরিজিৎ বললেন, অসম্ভব কর্নেল, মানে আপাতত অসম্ভব। কেন বলি শুনুন। প্রথম কথা, কোর্টে তার নামে এফআইআর দাখিল হয়েছে। খুনের কেসের এফআইআর অবশ্য দুদিনের মধ্যে প্রত্যাহার করে শিবশঙ্কর বাবুর নামে এফআইআর দাখিল করা হবে, যদিও এতে মামলার জোর কমে যাবে, কারণ বিচারকের মনে ধারণা জন্মাবে যে পুলিশ দ্বিধাগ্রস্ত, আসামি বদলাচ্ছে বারবার। এটা গেল প্র্যাকটিক্যাল সমস্যা। এবার আছে টেকনিক্যালিটিস, তার জন্য সময় লাগবে। কর্নেল, এই হাতটা সামান্য একটা ব্লেড দিয়ে 1 সেকেন্ডে অনেকটা চেরা যায়, কিন্তু ঘা শুকোতে সময় লাগে। এবার আসছি স্বপনের বিরুদ্ধে অন্যান্য পেটি কেস প্রসঙ্গে। আপনি বলবেন, বহু কেস তো পুলিশ ধামাচাপা দেয়। হ্যাঁ দেয়, কিন্তু সেও একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। কালই আমরা প্রেস কনফারেন্স ডেকে বলতে পারি না যে স্বপন সমস্ত কেসে নির্দোষ। এতে পুলিশের ভেতরকার মোরাল কারেজ নষ্ট হয়ে যাবে। যেসব অফিসার ওই কেস দিয়েছেন তারা মনে মনে আহত হবেন। শুধু তাই নয়, এর সুযোগ বহু ক্ষেত্রে তারা নেবেন এবং পরিণামে দুর্নীতি বেড়ে যাবে। ভেবে দেখুন আপনি। কর্নেল উঠে দাঁড়ালেন। অরিজিৎ, তোমরা আমার সহযোগিতা চেয়েছিলে, প্রকৃত খুনিকে খুঁজে বের করতে অনুরোধ করেছিলে, আমি তা করেছি। কিন্তু দুঃখের ব্যাপার, তোমরা আমাকে সহযোগিতা করলে না। ওকে, এই আমার শেষ কেস, তোমাদের সঙ্গে সম্পর্কেরও শেষ। গুড বাই। অরিজিৎ ব্যস্তভাবে বললেন, কর্নেল প্লিজ প্লিজ আপনি বসুন। আপনি উত্তেজিত? হ্যাঁ, আমি উত্তেজিত। আমি চেয়েছিলুম শিবশঙ্কর বাবুকে ফাঁদে ফেলতে। এখন দেখো তোমরা তাকে কত দিনে খুঁজে বের করতে পারো। অরিজিৎ উঠে এসে কর্নেলের হাত ধরে বসিয়ে দিলেন চেয়ারে। তারপর বললেন, বেশ তো, সেজন্য অসুবিধা হবে না। স্বপনকে আপাতত যতদিন চাইবেন ততদিন অ্যারেস্ট করব না, দেখেও দেখব না। কর্নেল শুদ্ধভাবে বললেন, তুমি আমাকে স্বপনকে ধোকা দিতে বলছো? মিথ্যে বলে তাকে দিয়ে কাজ করিয়ে নেই তাই চাইছো? না অরিজিৎ, তাকে প্রবঞ্চনা করে তোমাদের কাজ উদ্ধার করা অসম্ভব আমার পক্ষে। তার চোখে আমি কত ছোট হয়ে যাব বুঝতে পারছো না? অরিজিৎ চিন্তিত মুখে নিজের আসনে গিয়ে বসলেন। কপালে হাত রেখে টেবিলে কোনোই ভর করে 2 মিনিট ঝুঁকে থাকার পর মুখ তুললেন। একটু হাসলেন। মনে হচ্ছে শিবশঙ্কর বাবুকে ফাঁদে ফেলে ধরার চাইতে স্বপনকে ফ্রি করে দেওয়ার প্রতি আপনার আগ্রহ বেশি। ভুল করছো। দুটো ব্যাপারে অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে, অথবা একই জিনিসের দুটো দিক, দুটোকে আলাদা করা যায় না। আচ্ছা ধরুন স্বপনকে আমরা সব কেস থেকে অব্যাহতি দিলুম, তারপর মানে আপনার সেই ফাঁদটার কথা বলছি আর কি। তারপর তুমি অবিলম্বে 11 টাইগার্স ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে, ওদের অনুরোধ করবে স্বপনকে আবার ক্লাবে খেলোয়াড় হিসেবে নিতে। আশা করি ওদের অমত হবে না, অমর তো বেঁচে নেই। আমি পুরনো কাগজ ঘেটে দেখেছি, স্বপন ছিল ওদের দলের সেরা খেলোয়াড়। ওরা যদি জানতে চান কেন তোমার এতে এত আগ্রহ, তুমি বলবে আমি স্বপনের ফ্যান ছিলাম। তাছাড়া ভুলের প্রায়শ্চিত্ত করতেই স্বপনকে তুমি রিএস্টাবলিশ করতে চাইছো। ওকে ওকে, বুঝেছি। তারপর স্বপন নিয়মিত মাঠে যাবে, খেলবে, কিন্তু ফাঁদটা কোথায়? অরিজিৎ, শিবশঙ্করের আরেক টার্গেট স্বপন। তিনি তাকে খুনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, স্বপন জখম হয়েছে। অদ্ভুত, কিন্তু কোথায় সে? আছে, তবে আশা করি বুঝতে পেরেছ কেন সে টার্গেট। হ্যাঁ, অপালা বা চন্দ্রার প্রেমিক ছিল সে। তা নয়, শিবশঙ্করের ধারণা হয়ে থাকবে যে যারা তার মেয়ের সর্বনাশ করেছে স্বপনও তাদের একজন। তা না হলে স্বপনকে তিনি খুনের চেষ্টা করতেন না। সব কথা যথাসময়ে বলবো তোমাকে। অরিজিৎ গম্ভীর হলেন ফের। ঠিক আছে, আমি কমিশনার সাহেবের সঙ্গে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। এখন তোকে পাওয়া যাবে না, কাল সকালেই কথা বলে আপনার কাছে যাব। আশা করি আপনার অনুরোধ রক্ষা করতে পারবো। হি ইজ দ্য ভেরি সেন্সেবল ম্যান, আপনার গুণমুগ্ধ ভক্ত।
কর্নেল উঠলেন, বললেন, 10:30 বাজে, ট্যাক্সি পাবো কিনা কে জানে, না হলে ট্রাম। অরিজিৎ উঠে দাঁড়ালেন। গাড়ি আনেননি? এতক্ষণ বলবেন তো? চলুন, আমিও বেরোই, আপনাকে পৌঁছে দিয়ে যাব। শিবশঙ্কর উত্তর কলকাতার একটা গলিতে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। লম্বা মানুষ, রোগা গড়ন, খাড়া নাক, কাঁচা পাকা ছোট ছোট চুল, একটুখানি গোঁফ রাখেন, কিন্তু দুদিন ধরে কামানো হয়নি। খোঁচা খোঁচা সাদা গোঁফ দাড়িতে মুখ ভরে গেছে। গলি প্রায় নির্জন। হলদে আলোয় দুধারে জীর্ণ বাড়িগুলো দাঁত বের করে আছে। রাত 10:30টায় পাড়াটা নিশুতি হয়ে গেছে। দুপাশে তাকাতে তাকাতে হাঁটছেন, মাঝে মাঝে পেছনে তাকিয়ে নিচ্ছেন। কত বছর পরে এই গলিতে ঢুকেছেন আবার। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। দরজায় একটি কিশোরী দাঁড়িয়ে আছে, কলে জল ভরতে দিয়ে অপেক্ষা করছে। জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, এখানে কিরণময়ী নামে একজন থাকতো, এখন কি থাকে বলতে পারো? দাঁড়াও, কিরণের নাম বললে চিনতে নাও পারো। নবগোপাল। কিশোরীটি গম্ভীর মুখে বলল, আমার বাবা। শিবশঙ্কর হাত বাড়িয়ে তার মাথা ছুলেন। ও আমার মা গো, তুমি কিরণের মেয়ে? আহা। কিশোরী মাথা সরিয়ে নিল বিব্রতভাবে। শিবশঙ্কর ঢুকে গেলেন ভেতরে, ডাকলেন, কিরণ, কিরণ কই গো? আমি শিবুদা। বিধবা এক প্রৌঢ়া ছোট্ট উঠোনের বারান্দায় দাঁড়িয়ে। অবাক চাউনি। একটু পরে হেসে বললেন, শিবুদা, এত রাত্রে কোত্থেকে তুমি? এসো এসো। ইস, তোমাকে চেনাই যাচ্ছে না গো, অসুখ হয়েছিল নাকি? শিবশঙ্কর হাসলেন। কত বছর পরে এলুম বলো তো কিরণ, আশাই হয় না। বলে এতক্ষণে চোখ গেল কিরণময়ীর সাদা থানের দিকে। হ্যাঁ, কবে কপাল ভাঙলি বোন? কি হয়েছিল নবগোপালের? আহারে। কিরণময়ী শ্বাস ছেড়ে আসতে বললেন, দাঁড়িয়ে কেন শিবুদা, ভেতরে এসো, বসো। বিকেলে কর্নেল ছাদে গেছেন, কিন্তু তার প্রকৃতি জগতে ঢুকতে পারছেন না। মনে অস্থিরতা। সারাটা দিন প্রতীক্ষায় কেটে গেল। অরিজিৎ এলেন না। ওর দোষ নেই, প্রশাসনের হালচালই এই। ঘরে আগুন লেগেছে, ফাইলে নোট পাঠিয়ে এ টেবিল থেকে সে টেবিল ঘুরে কর্তার কাছে, এবং কর্তার কাছ থেকে ফিরতে ফিরতে সব পুড়ে ছাই। কর্তা 1 বছর ধরে লিখেছেন, দমকল ডাকো। এই হলো অবস্থা। নিজেদের জীবনে কাজকর্মে এতটুকু আইন মানার তাগিদ নেই। অন্যের বেলা চুলচেরা হিসেব করে আইন মানা হয়েছে কি না সেই নিয়ে গবেষকদেরও হার মানানোর চূড়ান্ত নজির। 5টায় ষষ্ঠী দৌড়ে এলো ছাদে। নালবাজারের নায়রি সাহেব বাবামশাই। স্বপন কোথায়? ডাইনিং ঘরে টিভি দেখছেন দাদাবাবু, আজ ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা না। টিভি বন্ধ করতে বলিসনি? না তো, বলছি গিয়ে। ষষ্ঠী পা বাড়ালো। কর্নেল ধমক দিয়ে বললেন, থাম হতচ্ছাড়া, দৌড়স নে বুনোগাথার মতো। ষষ্ঠী পেছনে নামতে নামতে বলল, গাধাও কি বুনো হয় বাবামশাই? হয়। কচ্ছ এলাকার রানে বুনো গাধা আছে, তোর মতো দৌড়ায়। কর্নেল ড্রয়িং রুমে ঢুকে লক্ষ্য করলেন অরিজিৎ মিটিমিটি হাসছেন। বললেন, আজ সারাদিন আপনার জন্য ঘোরাঘুরি করে ভীষণ টায়ার্ড, তবে শেষ পর্যন্ত আপনাকে খুশি করতে পেরেছি। এভরিথিং ওকে। সন্ধ্যা 6টায় কমিশনার সাহেব প্রেস কনফারেন্স ডেকেছেন, কাজেই বেশিক্ষণ বসবো না। 11 টাইগার্সের কর্মকর্তারা কি বললেন? অধিকাংশের সঙ্গে কথা বলেছি, তারা রাজি, কেউ কেউ খুবই রাজি। তারা স্বপনের প্রচণ্ড ফ্যান। অমর্ত্যের জন্য মুখ খোলেননি এতকাল, তবে একটু দেরি হবে, মানে 2-3টে দিন। বিশেষ জরুরি মিটিং ডেকে স্বপনের ব্যাপারে একটা ফর্মাল প্রস্তাব পাশ করানোর ওয়াস্তা শুধু। অবশ্য স্বপন ইচ্ছে করলে কাল থেকে ক্লাবে যেতে পারে, এতে কারোর আপত্তি নেই। আর ফুটবল ফেডারেশনে অমর্ত্যবাবু স্বপনের নামে যে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছেন, সেটার জন্য ক্লাব মুভ করবে। তারপর সব খেলাতেই স্বপনের যোগ দিতে আর বাধা থাকবে না।
আই মিন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের খেলায়। অসংখ্য ধন্যবাদ ডার্লিং। কি বলে যে তোমাকে। কর্নেলের গলা ধরে এলো। স্বপনের জন্য বৃদ্ধের এত ভাবাবেগ কেন? অরিজিৎ চোখে ঝিলিক তুলে বললেন, টিভির শোরগোল শুনছি আশা অবধি। আজ বড় খেলা আছে। কে টিভি দেখছে কর্নেল? আবার কে? ষষ্ঠী। কর্নেল হাসলেন। ও আবার মোহনবাগানের সাপোর্টার। অরিজিৎ উচ্চ হাস্য করে বললেন, কর্নেল, আমি ডিটেকটিভ ডিপার্টের লোক। তাছাড়া আপনার সঙ্গগুণে আমিও ডিটেকটিভ পদ্ধতি ফলো করতে অভ্যস্ত হয়েছি। স্বপনকে ডাকুন, আলাপ করে যাই। কর্নেল হাসিতে গলা মেলালেন। তারপর উঠে গিয়ে স্বপনকে ডেকে নিয়ে এলেন। আলাপ করিয়ে দিই, ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী, এখন তোমার হিতৈষী বন্ধু। অরিজিৎ হাত বাড়িয়ে বললেন, আসুন স্বপনবাবু, এখন আপনি একজন মুক্ত মানুষ, কাজেই সংকোচের কারণ নেই। আমার পাশে বসুন। স্বপন বসল, মুখে উদ্বেগের ছাপ। কর্নেল বললেন, কাল থেকে তুমি আবার মাঠে যাচ্ছ। 11 টাইগার্সের অন্যতম টাইগার হয়ে উঠতে জাস্ট 2-3টে দিন। নতুন করে জীবন শুরু করো ডার্লিং। স্বপন তাকালো। সে বিশ্বাস করতে পারছিল না। অরিজিৎ তাঁর কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ স্বপনবাবু, আমরা আপনার নামে সব কেস উইথড্র করছি। কালকের কাগজে দেখতে পাবেন। শুধু একটাই অনুরোধ আপনার কাছে, কর্নেলের এবং আমার মুখ যেন রাখবেন ভাইটি। আপনি ছিলেন প্রমিজিং প্লেয়ার। আমরা দেখতে চাই আপনি দেশের একজন শ্রেষ্ঠ ফুটবলার হয়েছেন। আপনাকে যাতে সব রকমের সাহায্য দেওয়া হয়, আমি সেদিকে লক্ষ্য রাখব। মন প্রাণ দিয়ে আবার প্র্যাকটিস শুরু করুন দুবেলা। ওদের নতুন কোচ আসছেন দিলীপ দেশাই, আন্তর্জাতিক খ্যাতিমান কোচ। স্বপনের ঠোঁট কাঁপছিল। প্রচণ্ড আবেগে তার চোখ ছলছল করে উঠেছিল। হঠাৎ সে দুহাতে মুখ ঢেকে ঝুঁকে পড়ল। সামলাতে পারল না নিজেকে। কর্নেল তার পিঠে হাত রাখলেন। অরিজিৎ বললেন, আমি উঠি কর্নেল। 6টায় প্রেস কনফারেন্স সিপির ঘরে, আমাকেও থাকতে হবে। স্বপনবাবু, উইশ ইউ গুড লাক। 10টা বছর ধরে একটু একটু করে যে দুঃখ, লোভ আর ব্যর্থ ক্রোধ মনের মধ্যে জমে উঠেছিল, শিবশঙ্কর হঠাৎ একদিন টের পেয়েছিলেন তার প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে চলেছে। তখন যদি হাতের হাতুড়িটার দিকে ঘুরে না তাকাতেন, সেই বিস্ফোরণের চাপে তিনি নিজেই শেষ হয়ে যেতেন। হাতুড়িটা মুঠোয় ধরে তিনি ভেবেছিলেন, এই মুহূর্তে একটা কিছু করার সময় হয়েছে, নিজেকে বাঁচানোর জন্যই। আসলে তার মানসিক প্রকৃতিতে চিরাচরিত আলস্যের গড়িমসি। ঝটপট কোনো সিদ্ধান্ত করতে পারেন না। তার হাঁটা চলা, তার কথা বলা এবং তার শারীরিক ভঙ্গিমার মতোই এক বহু ব্যাপক শৈথিল্য ও দীর্ঘসূত্রী তার করায়ত্ত তিনি। আদালতে যেদিন মৃদুলার সঙ্গে তার চূড়ান্ত বিচ্ছেদ ঘটে গেল, সেদিন তিনি বারান্দায় চুপচাপ স্থাণুর মতো দাঁড়িয়ে আছেন এবং তার উকিল এসে বললেন, মেয়ে আপনার কাছে থাকতে চায়, অথচ তার মা তাকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনি আটকান মেয়েকে। আইনত আপনি মেয়েকে কাছে রাখতে পারেন, চলুন। শিবশঙ্কর শুধু চোখে চোখে তাকিয়ে রইলেন। কি বলবেন ভেবেই পেলেন না। একটু পরে আস্তে আস্তে হেঁটে রাস্তায় নামলেন। এখনো মনে পড়ে, হঠাৎ কি একটা মুক্তির হাওয়া এসে ঝাপটা মেরেছিল তাকে। আর তাকে স্ত্রীর পেছনে গোয়েন্দাগিরি করতে হবে না। অপালাকেও নষ্ট করে ফেলবে এই ভয়ে সবসময় তাকে আগলে রাখতে হবে না। ঝগড়াঝাটি হবে না, ভরণ পোষণের দায় দায়িত্ব বইতে হবে না। যেখানে খুশি নিরুদ্বেগে ঘুরে বেড়াতে পারবেন। সত্যি তো এ এক বিরাট মুক্তি। অথচ মুক্তি পেলেন কই? মৃদুলা বলতেন, খালি কুচুটে স্বভাব, ছোকছোক করে অন্যের পেছনে আড়ালে আড়ালে ঘুরে বেড়ানো, গোয়েন্দাগিরি। কোথায় পাপ? যত পাপ তো তোমার নিজের চোখে, আর খালি খুঁচিয়ে ঘা করার অভ্যেস। নিজের জ্বালায় নিজে জ্বলে মরছ তুমি। আগে নিজেকে শুদ্ধ করো, তারপর অন্যকে শুদ্ধ করতে এসো। ঠিক তাও নয়। শিবশঙ্কর এখন বুঝতে পারেন, তাকে ঈশ্বর যেন এমন একটা দৃষ্টি দিয়েছেন জন্মকাল থেকে, যা তাকে খারাপ জিনিসগুলোকেই বেশি করে দেখিয়ে দেয়।
অন্য মানুষের এই দৃষ্টিশক্তিটা নেই, তারা ভালো খারাপের পার্থক্য তাই করতে পারে না। শিবশঙ্কর মুক্তি পেয়েও তাই নিশ্চিন্ত হতে পারেননি। মৃদুলা আরও কতটা খারাপ হয়ে যাচ্ছে এবং মেয়েকেও কতখানি খারাপের দিকে ঠেলে দিচ্ছে তা দেখার জন্য ছটফট করেছিলেন। অমিয় বক্সী তখন থাকতেন শ্যামবাজারে। মৃদুলাকে তিনি বিয়ে করলেন। মৃদুলারও একটা আশ্রয় দরকার ছিল। কোথায় দাঁড়াবে নির্বোধ স্ত্রীলোক? ওদের বাড়ির পাশে একটা ছোট বাল্ব তৈরির কারখানায় কাজ জোগাড় করেছিলেন শিবশঙ্কর। দোতলা কারখানা বাড়িটার ওপরে জালনা থেকে নিচে অমিয়র জালনা চোখে পড়ত। ছোট একটা বাইনোকুলার কিনে এনেছিলেন শিবশঙ্কর। চোখে রেখে খুঁটিয়ে কীর্তিকলাপ দেখতেন। দুঃখে ক্ষোভে রাগে ছটফট করতেন, কিন্তু কী বা করতে পারেন? তিনি সামান্য মিস্ত্রি মানুষ। অমিয় বক্সী সুশিক্ষিত ভদ্রলোক, পাড়ায় তার সম্মান। সদ্য সিনেমা করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন অমিয়। কি করতে পারতেন ইলেকট্রিক মিস্ত্রি? তখনও তার হাতে হাতুড়ি ছিল, অথচ তার অস্তিত্বটাই যেন নিঃসার হয়ে গিয়েছিল। টের পেতেন না করুণাময় ঈশ্বর তার হাতেই পাপীদের বিচারের জন্য একটি ন্যায়দণ্ড তুলে দিয়েছেন। 7টা বছর কি অদ্ভুত অবচেতন, নিষ্ক্রিয় আর আলস্য জড়িত জীবন ধারণ করেছেন শিবশঙ্কর। প্রতি মুহূর্তে বিষের জ্বালায় জ্বলেছেন, আর প্রতি মুহূর্তে খালি মনে হয়েছে তিনি এত অসহায়, এত দুর্বল। অপালা পালিয়ে গেলে খুব আনন্দ হয়েছিল, যেমন আনন্দ হয়েছিল মৃদুলার মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া দেখে। মায়ের আত্মহত্যার পর অপালার না পালিয়ে উপায় ছিল না। জানোয়ারটা তখন তাকে নির্বিবাদে একা পেয়ে গিয়েছিল। অস্থির শিবশঙ্কর একবার অমিয়র ঘরে দরজা পর্যন্ত এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু আর সাহস পাননি। পাছে তাকে চোর ভেবে লোকেরা তাড়া করে, তাই পালিয়ে এসেছিলেন। ভেতরে অপালার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এখনো কথাটা মনে পড়লে নিজেকে গাল দিয়ে বলেন, ধিক শিবু, শত ধিক তোকে। তুই না বাপ, অমন করে নিজের প্রাণের ভয়ে পালিয়ে এলি? তোর মরণ হয় না রে হতচ্ছাড়া? না, মরণ হয়নি। নিজেকে অক্ষমতার দায়ে দায়ী করে মেরে ফেলেননি বলেই তো পাপীদের পাপের চরম দণ্ড দিতে পেরেছেন শিবশঙ্কর। তিনি মরতেন আর ওই নারকীরা বেঁচে থাকত, আরও কতজনে সর্বনাশ করত। এ কি হয়? হিন্দু সৎকার সমিতির গাড়িতে করে যেদিন অপালাকে নিয়ে যাচ্ছিল, সেদিন তিনি হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে। ক্যারি সাহেব অপালাকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবরটা দিয়েছিল। গেটের কাছে দাঁড়িয়ে ভাবছেন, অপালার কাছে তাকে যেতে দেবে তো? সেই সময় সৎকার সমিতির গাড়িটা বেরিয়ে গেল। স্বপনকে যেতে দেখে বুঝলেন অপালা বাঁচল এতদিনে। আনমনে সেই মুহূর্তে কাঁধের ঝুলন্ত কিটব্যাগের ভেতরে হাতটা নিজের অজান্তে ঢুকিয়ে দিয়েছিলেন। হয়তো একটা কিছু আঁকড়ে ধরতে চাইছিলেন। হাতুড়ির হাতলে হাত পড়তেই মুঠো করে ধরলেন। সঙ্গে সঙ্গে সারা শরীরে যেন বিদ্যুতের শক লাগল। শিউরে উঠলেন। মুঠো শক্ত হয়ে গেল। হায় ঈশ্বর, এই তো ন্যায়দণ্ড দিয়েছ শিবু মিস্ত্রিকে। কবে থেকে দিয়ে রেখেছ? বোকা গোঁফ খেজুরে ভীতুর শিরোমণি শিবু এই মর্মই বুঝতে পারেনি। শিবশঙ্করের শরীর শক্ত হয়ে গিয়েছিল, ঠোঁট কামড়ে ধরেছিলেন। চোখ দুটো জন্তুর মতো নিষ্পলক নীল হয়ে গিয়েছিল। শিবু, কাজে লেগে যাও। ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছেন, দেখছেন তুমি কি করো। কিরণময়ী ডাকছিলেন, শিবুদা, ও শিবুদা। শিবশঙ্কর ধর্মর করে উঠে বসলেন। কিরণময়ী একটু হেসে বললেন, ঘুমের মধ্যে বিড়বিড় করছিলে দেখে ডাকলুম। শোবে তো শও, মোটে 5টা বাজে। শিবশঙ্কর আড়মোড়া দিলেন। আমি 4টে 4:30টাতে উঠে পড়ি, আর শোবো না। দেখ একটু চা দিতে পারিস নাকি? কেটলি বসিয়েছি। আমি তো 6টার আগে উঠে পড়ি, ওরা সব 7টার আগে ওঠে না। শিবশঙ্কর বাথরুমে গেলেন। মুখোমুখি 1.5খানা করে ঘর, মধ্যেখানে উঠোন। 2টো পরিবার থাকে। উল্টো দিকের পরিবারটি নতুন ভাড়াটে, স্বামী আর স্ত্রী। সদ্য বিয়ে হয়েছে। গতকালও দেখেছেন ওরা বেলা করে ওঠে।
উঠবেই তো, নতুন জীবন যৌবন প্রাণ ভরে স্বাদ নিচ্ছে। ঈশ্বর মানুষকে স্বাভাবিক ও ন্যায়সম্মত কত সুখ দিয়ে রেখেছেন, কত সামাজিক আনন্দের উপকরণ মানুষের জীবন। তবু মানুষ কেন পাপের ডাকে অস্বাভাবিক ও অন্যায় আনন্দ কুড়িয়ে নিতে ছুটে যায়, নিজের ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। বাথরুমের কাজ শেষ করে উঠে দাঁড়াতেই ঘুলঘুলি চোখে পড়ল। এই এক অভ্যেস। পেছনে খাটাল, খাটিয়ায় একটি স্ত্রীলোক শুয়ে আছে। খোলায় স্তনে গাল রেখে ঘুমোচ্ছে একটি শিশু। আহারে, কি স্বর্গীয় দৃশ্য! তাড়িয়ে তাড়িয়ে দেখতে থাকলেন। তার মরদ চা আনতে গিয়েছিল। এসে উঠালো বউকে। হই, ওঠ ওঠ, ওঠ যা, চা এলে এলা। খোলা আকাশের নিচে জীবনের অনাবিল আনন্দ। শিবু, তুইও তো তাই চেয়েছিলি। এর একটুও কম বেশি নয়, এইটুকুই। তোকে তা পেতে দেয়নি। আহ! শিবশঙ্কর নাক ঝাড়লেন। হাতমাটি করে বেরিয়ে এসে এক মগ জল চাইলেন কিরণময়ীকে। পরে দাঁত ব্রাশ করব, কুলকুচো করে ধুয়ে নেই মুখটা। কি বলিস কিরণ? সপ্তাহটাক ছুটি নিয়েছি, একটু অনিয়ম করি। সারাটা জীবন তো নিয়ম করে কাটালুম। কিরণময়ী হাসলেন। আজ তোমায় একটু ফ্রেশ দেখাচ্ছে শিবুদা। বলছিস? কিন্তু দাড়িটা কি রেখে দেবে ভাবছ? থাক না, বুড়োদের দাড়ি রাখা ভালো। চুলও থাক, খাঁটি সাধু সন্ন্যাসী তো হওয়া গেল না, নকল হই। চা খেতে খেতে কিরণময়ী বললেন, আজ তুমি বাজার করবে শিবুদা? কাল তো দেখলে নন্টু অতগুলো টাকায় কি এনে দিল। ছেলে মানুষ পেয়ে রোজ ওকে ঠকায়। কি করব, আমি ওসব পারি না যে। শিবশঙ্কর একটু হেসে বললেন, আমিও যে তাই, বুঝলে না, প্রায় সারা জীবন হোটেলে খেয়ে কাটাচ্ছি। ওই যা শুধু 10-12টা বছর, তাও বেশিরভাগ দিন হোটেলেই খেতে হয়েছে। তোমার বৌদিকে তো মনে আছে, থিয়েটার আর সিনেমা নিয়েই। আজ একবার ভাবছি ব্রজদাকে দেখতে যাব। চা খেয়ে না হয় বেরিয়ে পড়ি, নইলে অফিসে বেরিয়ে যাবে। ব্রজদা নতুন ঠিকানা জানো, যাবে যে? সে বাসায় নেই বুঝি? না, গড়পাড়ের ওদিকে যেন কোথায় থাকে এখন। সে আমি খুঁজে বের করব। গড়পাড় রোডে আমার অফিসের একজন থাকে। বাজার করতে বলে বড় বিপদে ফেলেছে কিরণ। পরশু রাতে এসেছেন, কাল দিনমান শুয়ে কাটিয়েছেন। আজ একবার বেরোতেই হবে। এখন অবশ্য রাস্তায় লোকজন কম, কোথাও নিরিবিলি বসে থাকবেন। বলে এলেন দুপুরে বাইরে খেয়ে নেবেন। গলিটা পেরিয়েই বড় রাস্তার বাস স্টপ। 6টা বেজেছে। বাস আসতেই উঠে পড়লেন। কাঁধে ব্যাগটা নিতে ভোলেননি। বলা যায় না কখন কি ঘটে যায়। বাসে সকালে শিফটের কারখানা কর্মীদের সামান্য ভিড়, কিছু স্কুলের দিদিমণি, খোকা খুকুরা। চোখ ভরে দেখতে দেখতে গেলেন শিবশঙ্কর। মনে মনে বললেন, বেঁচে পড়তে থাকো, সব ভালো থাকো, পাপ যেন তোমাদের ছুতে না পারে। একটা বাচ্চার হাত ধরে আদরও করলেন। বাচ্চাটা মায়ের শরীরে মিশে গিয়ে প্যাট প্যাট করে তাকে দেখতে থাকলো। এসপ্ল্যানেডে এসে তড়াক করে উঠে নেমে এলেন শিবশঙ্কর। এখনো বিশেষ লোকজন নেই। অসংখ্য হকার খবরের কাগজ গোছাচ্ছে মোড়ের ওধারে। একটা দৈনিক সত্যসেবক পত্রিকা কিনে ব্যাগে ঢুকিয়ে হাঁটতে থাকলেন হনহনিয়ে। গঙ্গার ধারে গিয়ে বসে থাকবেন। আহ, কতকাল গঙ্গা দর্শন হয়নি। সতর্কতা সবসময় তার চোখের কোণায় তৈরি। তবে তার একটা বড় সুবিধে, খুব কম লোকে তাকে চেনে। জীবনে মুখচোরা স্বভাবের জন্য বিশেষ মেলামেশা করেননি বড় একটা। তবে যারা তাকে চেনে তাদের নিয়ে মাথা ব্যথা নেই, যতক্ষণ না কাগজে তার নামে কিছু বেরোচ্ছে। তিনি নিশ্চিন্ত যে পুলিশ তাকে দেখলে চিনতে পারবে না। তার কোনো ছবি ওরা পাবে কোথায়? বহু আগে 2-1টা তুলিয়েছিলেন, কোথায় নষ্ট হয়ে গেছে তার সংসারে ধ্বংসস্তূপে। এক যদি স্টুডিও মহলের কেউ দেখে ফেলে, তবে তার চান্স একেবারে কম। দেখলেই তো আর তারা তাকে চেপে ধরে পুলিশ পুলিশ বলে চেঁচাবেন না। পালিয়ে যাবার সময় যথেষ্ট পাবেন।
গঙ্গার ধারে একটা বেঞ্চে বসে কাগজটা খুললেন শিবশঙ্কর। খুলেই একটু চমকে উঠলেন। প্রথম পাতায় বক্স করে বোল্ড টাইপে খবর, পাশে স্বপনের প্রোফাইল। ফুটবলার মুক্ত, স্টাফ রিপোর্টার। 11 টাইগার্সের প্রাক্তন ফুটবলার স্বপন অধিকারীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ পুলিশ প্রত্যাহার করে নিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার এই খবর দিয়ে জানান, স্বপনকে ভুলক্রমে অভিযুক্ত করা হয়েছিল। সে একজন প্রতিশ্রুতিবান ফুটবলার। তার খেলোয়াড় জীবনে, ঘটনাচক্রে এবং কোনো কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্তে 1 বছর ছেদ পড়েছিল। কমিশনার এজন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, আশা করি অভিযোগ মুক্ত স্বপন আবার ফুটবলের জগতে ফিরে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনের পর গভীর রাত্রে আমরা একটি গোপন স্থানে স্বপনের সাক্ষাৎকার নিতে যাই। স্বপন বলেন, তিনি তার পুরনো দলেই ফিরে যেতে ইচ্ছুক, তবে সেটা নির্ভর করছে ক্লাবের কর্মকর্তাদের উপর। আগামীকালই তিনি তাদের সঙ্গে যোগাযোগ করতে যাবেন। স্বপনের মাথায় ব্যান্ডেজ দেখে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাস থেকে পড়ে গিয়ে সম্প্রতি আহত হয়েছিলেন, তবে ক্ষত সামান্য, ইতিমধ্যে সেরে গেছে। খেলার অভ্যেসের প্রশ্নে স্বপন বলেন, একটু জড়তা আসবে, তবে কয়েকদিনের প্র্যাকটিসে কাটিয়ে ফেলতে পারবেন। শিবশঙ্করের দৃষ্টিশক্তি এ বয়সেও পরিষ্কার, চশমা নিতে হয় না। বারবার পড়লেন খবরটা। তার দুটো চোখ নিষ্পলক আর উজ্জ্বল হয়ে উঠছিল ক্রমশ। কাগজটা ভাঁজ করে এদিক ওদিক তাকালেন। সকালের রোদে চারদিক ঝলমল করছে। গঙ্গায় একটা বড় জাহাজ নোঙর করে আছে। কয়েকটা লঞ্চ, ট্রলার, এক ঝাঁক নৌকো ছবির মতো স্থির। মা অপালা, লক্ষ্য রাখিস স্বর্গ থেকে। উঠে আস্তে আস্তে হেঁটে চললেন বাবুঘাটের দিকে। কিছু খেয়ে নেবেন, আর ফিরে যাবেন না কিরণের বাসায়। গঙ্গার ধারে আপাতত আস্তানা। এখান থেকে ফোর্ট উইলিয়ামের উত্তরের মাঠ হয়ে গেলে 11 টাইগার্সের টেন্ট, এবং স্টেডিয়াম নাক বরাবর 1 কিলোমিটারও নয়। ওই তো দেখা যাচ্ছে গাছপালার আড়ালে। ঘাটের মাথায় ধর্মশালায় রাতের আস্তানা মন্দ হবে না। তার মতো কত মূল ছাড়া ভাসমান মানুষ এইভাবে বেঁচে আছে। আনমনে ব্যাগে হাত ভরে ন্যায়দণ্ডটা একবার ছুলেন শিবশঙ্কর। ড্রয়িং রুমে অ্যাডভোকেট হরিসাধন দত্তকে বসিয়ে রেখে ষষ্ঠী ছাদে খবর দিতে গিয়েছিল কর্নেলকে। বিকেলে নরম আলোয় উদ্ভিদ জগৎকে বিষণ্ণ দেখছিলেন যেন। কদিন থেকে এই একটা ব্যাপার হচ্ছে, মরু প্রজাপতি দম্পতিকেও কেমন নির্জীব দেখাচ্ছে যেন। নিজেরই মনের প্রতিফলন। একটা দ্বিধা ক্রমশ চেপে বসছে। আইনের হাত যেখানে পৌঁছতে পারে না, সেখানে হয়তো স্বয়ং ঈশ্বরের হাতে পৌঁছয়। ভুল করছেন না তো? জীবনে অসংখ্য নির্মম হত্যাকারীকে গভীর অন্ধকারী রহস্যজাল ছিঁড়ে খুঁজে বের করেছেন, তৃপ্তি পেয়েছেন, প্রচ্ছন্ন অহংকার জেগেছে মনে। কিন্তু এই কেসে বারবার তার মনে হচ্ছে, ভুল করছেন না তো? পকেট থেকে আবার অপালার কচিমুখের ছবিটা বের করলেন। সীমন্তকে দিয়ে করিয়ে নিয়েছেন। ছবিটা বিকেলের ম্লান আলোয় দেখতে দেখতে আবার মনে হলো, ভুল করছেন। কেন শিবশঙ্করকে নিয়ে তার মাথা ব্যথা? পুলিশ তাকে খুঁজে বের করুক। কেন তিনি তাকে ফাঁদে ফেলার চক্রান্ত করে বসলেন? স্বপনের জন্য, স্বপনকে বাঁচিয়ে রাখার জন্য। শিবশঙ্কর ধরা না পড়লে এবং তার শাস্তি না হলে স্বপন নিরাপদ নয়। হঠাৎ মনে হলো, যদি শিবশঙ্করকে খুঁজে বের করতে পারেন, তাকে সব কথা বুঝিয়ে বলেন, তাহলে কি তাকে নিবৃত্ত করা যাবে না? শিবশঙ্কর তো আসলে একটা মানবিক মূল্যবোধের তাগিদেই হত্যাকারী হয়ে উঠেছেন, হতে বাধ্য হয়েছেন। মানবিক মূল্যবোধ ছাড়া আর কি? স্ত্রী এবং কন্যার শোচনীয় পরিণতি দেখে তার বিচলিত হওয়ার কারণ তো ভালোবাসা, স্নেহ, মমতাবোধ, যা কিনা মানুষের শ্রেষ্ঠ মূল্যবোধ, উচ্চতম আদর্শ, সর্বকালে সর্বসমাজে। চঞ্চল হয়ে উঠলেন। যেভাবে হোক শিবশঙ্করকে খুঁজে বের করতেই হবে। তার মন থেকে স্বপনের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা মুছে দিতে হবে। তারপর আপাতত পরের কথা ভেবে লাভ নেই। আগে শিবশঙ্করকে খুঁজে বের করা দরকার। ছবিটা পকেটে ঢুকিয়ে চুরুট ধরালেন কর্নেল। সেই সময় ষষ্ঠী এসে খবর দিল,
কালো কোট পরা পেল্লা এক ভদ্রলোক এসেছেন। কর্নেল শান্তভাবে নেমে গেলেন। ডাইনিং রুমে স্বপন টিভি দেখছে। আগামীকাল থেকে সে ক্লাবে যাবে। কর্নেলকে দেখে অ্যাডভোকেট দত্ত উঠে দাঁড়ালেন। গুড আফটারনুন কর্নেল স্যার। কর্নেল বললেন, রেজাল্ট বলুন মিস্টার দত্ত। মিস্টার দত্ত কপালের ঘাম মুছে বললেন, ও 10 বছরের পুরনো কোর্ট ডকুমেন্ট খুঁজে বের করা কি সহজ কথা? আর কিছুদিন হলেই মহাফেজখানায় চলে যেত। তবে ভাববেন না, পেয়েছি, রায়ের কপি এনেছি, এই দেখুন। কর্নেল দলিলটা নিয়ে বললেন, অসংখ্য ধন্যবাদ মিস্টার দত্ত। আপনার সেবা করতে পারলেই খুশি স্যার। মিস্টার দত্ত পান এবং পোকায় খাওয়া লাল কালো দাঁতে হাসলেন। তবে এ অন্য কেউ পারত না। ডিভোর্স স্যুট আমার একমাত্র প্রফেশন বলে পারলুম। তার চেয়ে বড় কথা, এ কেসে আমিই ছিলুম অ্যাপ্লিকেন্টের লয়ার। ষষ্ঠীকে ডেকে কফি দিতে বলে কর্নেল দ্রুত চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, আপনি মিসেস মৃদুলা গুপ্তের পক্ষে ছিলেন? মিস্টার দত্ত মাতৃভাষায় বললেন, কইলাম না আমি স্পেশালিস্ট। জন কইলেন তখন কিন্তু একেবারে মনে আসিল না, বুঝলেন না। মাথার ভিতরটা ডিভোর্সে চার্জ হয়ে গেছে বেবাক। এই প্রফেশনের 20 বছরে অ্যাটলিস্ট 20,000 কেস তো করছি। খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলেন আইনজীবী। ষষ্ঠী কফি আনলো ঝটপট। কালো কোট পরা লোকটার প্রতি কোনো কারণে সে অপ্রসন্ন, হয়তো নিছক কালো কোটের জন্যই। চটজলদি বিদায় হলে তার অস্বস্তিটা কেটে যায়। সে ইচ্ছে করেই কফিটা ঠান্ডা এনেছে। জল ফুটে ওঠার আগে কফি দিয়েছে। মিস্টার দত্ত তার ফাঁদে পা দিতে দেরি করলেন না। কয়েক চুমুকে শেষ করে পকেট থেকে বিল বের করলেন। বিলটা লন স্যার, পেমেন্ট যখন খুশি করেন, আমি উঠি। কর্নেল বিলে চোখ বুলিয়ে অবাক হলেন। দুর্বোধ্য হস্তাক্ষরে অনেকগুলো আইটেম, মোট 257 টাকা 95 পয়সা মাত্র। শুধু একটা ঠিকানা জানার জন্য এত খরচ? বললেন, বসুন 1 মিনিট। ড্রয়ার থেকে চেক বই বের করে চেক লিখে দিলেন। মিস্টার দত্ত বিগলিতভাবে উঠে দাঁড়ালেন। পুরনো কেস, বুঝলেন না স্যার, ঘুষঘাস দেয়া তবে না। থ্যাঙ্কস মিস্টার দত্ত। যখনই দরকার হইব জাস্ট একটু রিং করবেন, হিয়াই তো আমার কাজ, বুঝলেন না। ষষ্ঠী মুখিয়েছিল। দরজা বন্ধ করে এসে বলল, কালো জিনিস বাবা মশাই মোটেও ভালো নয়। কালো কাক, কালো কোট। তোর মাথাটাও তো কালো বাবা। ষষ্ঠী জিভ কেটে স্থান ত্যাগ করল। কর্নেল আদালতের দলিল থেকে প্রতিবাদী শ্রী শিবশঙ্কর গুপ্তের বাবার নাম আর ঠিকানাটা টুকে নিলেন। 10 বছর আগের ঠিকানা, নিশ্চয়ই ভাড়া বাড়ি। তবে একটা সূত্র তো। অন্ধকারে হাতড়ানোর চেয়ে এই সূত্রটা ধরে যতটা এগোনো যায়। দুর্ভাগ্যক্রমে অপালার এক্সারসাইজ খাতায় ওই স্কুলের নামের অংশটা ছেঁড়া, নইলে স্কুলের সূত্রে এই ঠিকানাটা পাওয়া যেত বিনা খরচেই। কর্নেল ঘড়ি দেখলেন, 5:30 বাজে। এখনই একবার ঘুরে আসবেন। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত এর সপ্তম অর্থাৎ শেষ পর্ব।